আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে আজকের ক্লাসটা শুরু করব। সবাই আমার সাথে পাঠ করবেন মিউট অবস্থায়। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहनाववतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम्। কেমন আছেন সবাই? নমস্কার দিদি, ঠাকুরের কৃপায় ভালো আছি। আপনি ভালো আছেন? নমস্কার, আমিও ভালো আছি। শুধু একজন ভালো আছেন, বাকিরা কি ভালো নেই? দিদি হ্যাঁ, নমস্কার, নমস্কার দিদি। কেমন আছেন? দিদি নমস্কার। নমস্কার, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, সকলকে নমস্কার। আমি ভালো আছি এবং আশা করব আপনারাও ভালো থাকবেন। ক্লাসের পরও আশা করি এই ভালোটা থাকা যাবে, তাই না? ভালোটা আমাদের থাকতে হবে। আচ্ছা, আজকের উপস্থিতি একটু কম, 17 জন জয়েন করেছে আমি সহ। আচ্ছা, আমরা হচ্ছে বিভক্তি পড়ছিলাম। প্রথম প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, এরপর চতুর্থী পর্যন্ত আমাদের পড়ানো হয়েছে। তো আপনারা যে, আমি বারবার করে ক্লাসে জিজ্ঞেস করছিলাম যে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, বিশেষ করে দ্বিতীয় এবং তৃতীয়ার ক্লাসে যখন আমি বলছিলাম যে বাকিরা কেন রেসপন্স করছেন না, বলুন আপনারা বুঝতে পারছেন কিনা, তখন কিন্তু ওই যে মুখ ফুটে সেটা বলতে পারেননি। এরপর পরবর্তীতে কি দেখা গেছে যে সবকিছু কঠিন লাগছে। তো এটা সাহস করে জিজ্ঞেস করে ফেলবেন। কি আর হবে, এখানে সবাই শিখতে এসেছে, কেউ এখানে এমন না যে যে অনেকটা পারেন তারপর হচ্ছে এখানে এসেছেন, যার কারণে আপনি কিছু বললে তিনি ভুল ধরবেন। এখানে সবাই আমরা একদম শুরু থেকে শুরু করছি, সংস্কৃত ভাষাটা আমাদের সবার কাছে নতুন। তো কোনো সংকোচ বোধ, কোনো লজ্জাবোধ করবেন না। ক্লাসে যতটুকু পড়ানো হচ্ছে তার মধ্যে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। আর যদি ক্লাসে জিজ্ঞাসাটা মানে কোনো কারণে করতে না পারেন, অবশ্যই অবশ্যই হচ্ছে প্র্যাকটিস গ্রুপ আছে, ওখানে করবেন। অথবা যে কোনো একজনকে, শিক্ষককে ইনবক্সে জিজ্ঞেস করতে পারেন। শিক্ষকদের অনেক কাজ থাকে, এটা যেমন ঠিক তারা হচ্ছে সময় মতো হচ্ছে তারা সময় করে উত্তরটা দিয়ে দিবে, এটাও ঠিক। মানে ধরুন আপনি এখন মেসেজটা দিলেন, তারা হয়তো সাথে সাথে রিপ্লাইটা দিতে পারছে না, তখন দেখবেন যে কিছুক্ষণ পর বা 1 ঘন্টা খানেক পর তারা ঠিকই উত্তরটা দিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, আপনাদের জানাটা আরো ক্লিয়ার হচ্ছে বা আপনাদের আর কোনো সংশয় থাকছে না। তো এটা অবশ্যই নিশ্চিত করবেন যে কিছু না বুঝলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন। দিদি, ক্লাসে দেখা যায় বুঝতে পারি যে কিভাবে করতে হবে, কিন্তু আমাদের যখন অনুবাদ দেয় সেগুলোর তো অনেক শব্দ আমরা হচ্ছে সংস্কৃতটা কি হবে এটা যে বুঝতে পারি না, এজন্য করতে পারি না। এটা যদি আমাদের একটা শব্দ ভান্ডারের মতো থাকতো যে এই শব্দের সংস্কৃত এইটা এটা আমরা যদি কিছু শব্দ মুখস্থ করে ফেলতে পারতাম, তাহলে মনে হয় অনুবাদটা একটু মানে আর একটু ভালোভাবে করতে পারতাম। আচ্ছা, এখনো তো একদম প্রথম প্রথম, এখনো মাত্র 1 মাস গিয়েছে। এখনো আপনারা শব্দরূপগুলো ঠিক মতো শেখেননি বা ক্রিয়ার যে অন্যান্য রূপগুলো, আমরা শুধু কি শিখেছি, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, এবং আরো দুটো লট লকার আছে। আরো দুটো লকার আছে, লট লকার বলছি। আরো দুটো লকার আছে, এগুলো আমরা শিখবো। সাথে সাথে শব্দগুলোর কথা যেটা বলছেন, ক্লাসে তো কিছু শিখবোই। আপনারা যদি চান যে কোনো একটা শব্দ, এটার সংস্কৃত কি বুঝতে পারছি না, তখন এটা গুগলে সার্চ করতে পারেন। অথবা আমাদের একটা আমরা গতবার হচ্ছে যারা এরকম বলেছিলেন যে পারছেন না, তাদেরকে হচ্ছে একটা সার্চ ইঞ্জিন
বা পেজ, ওয়েব পেজ, সেটার রেকমেন্ডেশন দিয়ে দেওয়া হয়েছিল। মানে এখানে আপনারা সার্চ করে করে দেখতে পারবেন যে আপনারা ইংলিশটা সার্চ করবেন ওখানে, ওই যেমন ধরুন একটা শব্দ পেন, এই পেন যদি যদি আপনারা সার্চ করেন তাহলে ওই পেন সংক্রান্ত যতগুলো সংস্কৃত শব্দ আছে ওখানে পরপর চলে আসবে, ওয়েবসাইটে যেরকম হয় আর কি। তো চলে আসলে ওখান থেকে যেটা আপনাদের সুবিধা, আর ওখান থেকে কিভাবে নিবেন, ধরুন পেন শব্দের একটা সংস্কৃত শব্দ হচ্ছে লেখনী, লেখনী। তো লেখনী এটা কি, এটা হচ্ছে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। তো আপনাদের বইয়ে দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ কোনটা আছে? আছে নদী। তার মানে ওই যে লেখনী শব্দটার সকল শব্দরূপ নদী শব্দের মতো হবে। তো এরকম করে যখন আপনারা আহ ওই শব্দটা কোন লিঙ্গে পড়ছে, তা বা কোন ধরনের শব্দরূপ, বা আকারান্ত, ইকারান্ত নাকি দীর্ঘ ইকারান্ত নাকি ঋকারান্ত, এগুলো যখন বুঝতে পারবেন তখন হচ্ছে বইয়ে যেটা আছে ওইটার সাথে মিলিয়ে মিলিয়ে করতে পারবেন। যেমন অকারান্ত সকল পুংলিঙ্গ নর শব্দের মতো, আবার অকারান্ত সকল ক্লিবলিঙ্গ ফল শব্দের মতো হবে শব্দরূপগুলো। তো ওগুলো হচ্ছে আপনারা দেখে দেখে তখন করতে পারবেন। এজন্যই হচ্ছে প্রথম দিকে আপনাদেরকে বলা হচ্ছে যে ক্লাসের যেটুকু পড়ানো হচ্ছে সেটুকুই আগে ক্লিয়ার করুন। আচ্ছা, আমাদের প্রথমা থেকে চতুর্থী পর্যন্ত পড়ানো হয়েছে, এবং এই বিষয়গুলো এখনো অনেকজনেরই ক্লিয়ার নয়। তাই হচ্ছে আমরা আজকে নতুন কোনো বিভক্তিতে যাব না, আমরা প্রথমা থেকে চতুর্থীগুলো আবার বারবার করে প্র্যাকটিস করব এবং বাক্যের মাধ্যমে করব। আচ্ছা, আমাকে বলুন যে গত ক্লাসের যেগুলো পড়ানো হয়েছিল, বিশেষ করে তৃতীয়া এবং চতুর্থী, তৃতীয়া কখন কখন ব্যবহৃত হয়? বলবো দিদি। হ্যাঁ, বলুন। তৃতীয় হবে যখন আমরা কোনো কিছু এইটা দ্বারা বা এটা দিয়ে আমরা কোনো সম্পাদন করি কোনো কাজ। ক্রিয়ার কাছে যদি আমরা কোনো প্রশ্ন করে পাই যে কি দিয়ে করা হচ্ছে কি দ্বারা, তখন সেইটা তৃতীয় বিভক্তির ভিতরে পড়বে। ঠিক আছে, একদম ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে যদি আমরা কারক দিয়ে বলি তাহলে বলে করণ কারক। করণ কারকে হয় তৃতীয়া। করণ কারক বলতে ওটাই বোঝায় যে যে কারকটা দ্বারা বা যে শব্দটা দ্বারা কোনো কিছু, কোনো ক্রিয়ার সহায়ক, সহায়ক বলতে কি, যে ক্রিয়াটা সম্পাদন করতে যে জিনিসটা লাগে। যেমন আমি যদি বলি যে আমি বল দিয়ে খেলছি, তাহলে খেলার কাজটা আমি বলের সাহায্যে সম্পাদন করছি। তাই এটা হচ্ছে করণ কারক। তো করণ কারকে সবসময় তৃতীয়া হয়। তো কারকেরও আপনাদের আলাদা ক্লাস হবে। আপাতত হচ্ছে আমরা শুধু বিভক্তিগুলোই দেখব। এরপর হচ্ছে চতুর্থী। দেখি, আমি একজনকে জিজ্ঞেস করি যে চতুর্থী কখন হবে। তপন রায় মহোদয়, আপনি কি আছেন? তপন রায় মহোদয়, হ্যাঁ, দিদি নমস্কার। নমস্কার। আপনি কি গত ক্লাস করেছিলেন? দিদি, হ্যাঁ দিদি করছি, মানে দিদি খাওয়া দাওয়া করতেছে তো ওই জন্য একটু আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি করে নিন, আপনাকে আমি আবার পরে জিজ্ঞাসা করব। ঠিক আছে, তাহলে আরেকজন, পলাশ বিশ্বাস মহোদয়, আপনি কি আছেন? দিদি নমস্কার। নমস্কার। আহ আহ, জি দিদি। আচ্ছা, বলুন, চতুর্থী বিভক্তি আমরা কখন প্রয়োগ করি? দিদি আমাকে বলছেন? হ্যাঁ, পলাশ পলাশ বিশ্বাস। বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না আমি আসলে ক্লাস কন্টিনিউ করতে পারি না, এইমাত্র অফিস থেকে আসলাম। এমনি জাস্ট জয়েন করতেছি এবং চেষ্টা করতেছি, কিন্তু আমরা ওইভাবে আহ, সুযোগ পাচ্ছি না। হ্যাঁ দিদি, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, আমরা চেষ্টা করতেছি, আমরা মোটামুটি আহ, কিন্তু সেভাবে আমরা অ্যাটেনশন বা যেভাবে যাই বলেন না কেন, আমরা সুযোগ হচ্ছে না। আমরা এর মধ্যে চেষ্টা করে যাচ্ছি, যখন সুযোগ পাই জয়েন করে আহ, সেরকম আর কি, কিন্তু ক্লাস কন্টিনিউ হচ্ছে না। ঠিক আছে তাহলে, ধন্যবাদ আপনাকে। তাহলে আচ্ছা, যদি কোনো কারণে এই যে ক্লাসটা করতে না পারেন বা বুঝতে না পারেন বা অর্ধেক থেকে জয়েন করেন, তখন হচ্ছে ক্লাস ভিডিও তো আছে, ওটা দেখে
সবকিছু ক্লিয়ার করে নেবেন। আর কিছু বুঝতে না পারলে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন। আর বাড়ির কাজগুলো করলে আমার মনে হয় কি যেটুকু সংশয় ছিল সেগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। দেখি পরে হয়তো করতে পারি কিনা। হ্যাঁ, আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তাহলে স্বেচ্ছায় হাত তুলুন, দেখি কারা পারবেন যে চতুর্থী বিভক্তি কখন প্রয়োগ করা হয়। উত্তম মণ্ডল, সবার প্রথমে আপনি হাত তুলেছেন, বলুন। নমস্কার দিদি, শুভ সন্ধ্যা। নমস্কার। আমরা যখন সম্প্রদান করি, কাউকে একদম দিয়ে দিই, সেটা সম্প্রদান কারক চতুর্থী বিভক্তি। হ্যাঁ, যখন আমরা কোনো কিছু নিঃস্বার্থভাবে কাউকে দিয়ে দিই, তো তখন সেই জিনিসটা যাকে দিচ্ছি তাতে হচ্ছে চতুর্থী বিভক্তি লাগে। যেমন আমরা যদি কোনো আম, সন্ন্যাসীকে, মাঝে মাঝে সন্ন্যাসীরা বা ব্রহ্মচারীরা আমাদের দুয়ারে আসেন ওই ভিক্ষান্নের জন্য, তখন আমরা ভিক্ষান্নটা দিই, তখন সেটা হচ্ছে সম্প্রদান। আবার কাউকে যখন আবার আমরা নিঃস্বার্থভাবে কোনো কিছু দিয়ে দিই, যেমন হচ্ছে আমরা যদি কোনো প্রিয় মানুষকে কোনো উপহার দিই, অথবা যখন গুরু কোনো শিষ্যকে জ্ঞান দেন, অথবা হচ্ছে কাউকে যদি শ্রদ্ধা ভরে কিছু দেওয়া হয় যেমন নমস্কার বা প্রণামী, এগুলো হচ্ছে আমরা নিঃস্বার্থভাবে দিয়ে দিই বা সম্প্রদান করি। তাই এ সকল ক্ষেত্রে যাকে দেওয়া হচ্ছে তার ক্ষেত্রে হচ্ছে চতুর্থী বিভক্তির প্রয়োগ হবে। আর লিঙ্গ এবং বচন ভেদের রূপগুলো হচ্ছে আমরা কোথা থেকে দেখব? কণিকা অথবা কৌমুদি থেকে। আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমরা আজকের ক্লাসের টপিকটাই যাই। আচ্ছা, স্বর্ণালী শিকদার মহোদয়া, আপনি কি কিছু বলবেন? এই যে হাত তুলতে বলেছিলেন, কে কে তখন তুলেছিলাম দিদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নমস্কার। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? এখন আসেনি দিদি? দেখা যাচ্ছে। ঠিক আছে। এই দেখুন, এখানে হচ্ছে এই যে সংজ্ঞাগুলো আছে বা কোথায় কখন কি হবে, সংজ্ঞাগুলোর অতটা আমরা মনে রাখার জন্য পড়বো, কিন্তু সংজ্ঞাগুলো যেহেতু আমাদের আসে না পরীক্ষায় সরাসরি, বা এটা কাকে বলে, প্রথমা বিভক্তি কাকে বলে, দ্বিতীয় বিভক্তি কাকে বলে, এভাবে আসে না কখনো। তাই হচ্ছে আমরা সংজ্ঞাগুলো না দেখে প্রয়োগগুলো ভালো করে দেখবো, যাতে হচ্ছে আমাদের উম, যখন আমরা কোন একটা কিছু দেখবো বা সংস্কৃত কিছু পড়বো, তখন যাতে বুঝতে পারি যে এখানে কোন বিভক্তি হয়েছে বা এই শব্দটা দ্বারা কি বোঝাতে চাইছে। তো এখানে যে সংজ্ঞাগুলো আছে এখানে দেখুন, যে প্রথমা বিভক্তি, কর্তায় প্রথমা বিভক্তি হয়। এটা তো আমরা সকলে জানি যে কর্তা যে কাজ করে, বাক্যের যে কর্তা, আমরা ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে অথবা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পায় সে হচ্ছে বাক্যের কর্তা, সে বা তারা হচ্ছে বাক্যের কর্তা। আমরা কর্তায় হচ্ছে প্রথমা বিভক্তি প্রয়োগ করি। তাহলে এখন আমাদের প্রথম কাজ কি? একটা বাক্যে প্রথমে হচ্ছে আমরা ক্রিয়াপদটা নির্ণয় করব। কোন একটা বাক্যে একটা যদি আমরা ক্রিয়াপদটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করে করে আমরা বাকি বিভক্তিগুলো বা বাকি কারকগুলো নির্ণয় করতে পারি। তাই প্রথমে হচ্ছে আমরা দেখব যে ওটা কোন ধরনের ক্রিয়া দেয়া আছে, সেটা কি বর্তমান কালে আছে না ভবিষ্যৎকালে আছে নাকি অতীতকালের আছে, সেটা দেখব। আর হচ্ছে বাক্যের যে কর্তা, সেটা নির্ণয় করার পর বাক্যের ক্রিয়ার আহ, বচন এবং যে রূপটা আছে বিভক্তির, সেটা আমরা লাগাবো পুরুষ এবং বচন ভেদে। আমরা পড়েছি না যে লট লকারে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এই সকল ক্ষেত্রে অথবা এক বচন দ্বিবচন বহু বচন হলে আলাদা আলাদা রূপ হয়। তো এটা আমরা কোথা থেকে দেখব? প্রথমে হচ্ছে আমরা বাক্যের ক্রিয়াকে
কে বা কারা দিয়ে প্রশ্ন করে কর্তাটা নির্ণয় করব। তারপর দেখব যে কর্তাটা সেটা কি একলিঙ্গ, একবচন, নাকি বহুবচন, নাকি দ্বিবচন। এরপর বচনটা নির্ণয় করার পর যে কর্তাটাকে হচ্ছে আমরা পুরুষ নির্ণয় করব, যে সেটা কি ও, প্রথম পুরুষ, উত্তম পুরুষ, নাকি মধ্যম পুরুষ। এভাবে করে তাহলে আমাদের বাক্যের দুটো জিনিস হয়ে গেল। এক হয়ে গেল যে আমাদের ক্রিয়া, সেটা আমরা হচ্ছে আহ নির্ণয় করলাম। এরপর হচ্ছে কর্তা, কর্তার আমরা প্রথমা বিভক্তি প্রয়োগ করলাম। এরপর দ্বিতীয় বিভক্তির জন্য আমরা আবার ওই ক্রিয়াকে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? কি বা কাকে। যেমন ধরুন কেউ যদি বলে যে আমি করছি, তো আমি এখন আবার প্রশ্ন করলাম যে কি করছি। কি করছি দিয়ে উত্তর যেটা আসবে, কি করছি প্রশ্নের মাধ্যমে যে উত্তরটা আমাদের আসছে, সেটাই হচ্ছে আমাদের কর্ম। অথবা আমি দিচ্ছি, আমি কাকে দিচ্ছি। তো এই কাকে, এই যে কাকে দিচ্ছি, এই প্রশ্নের উত্তর যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের কি দ্বিতীয়া বিভক্তি। তো আমি এখানে বললাম যে আমি আহ কি দিচ্ছি, ফুল দিচ্ছি। আহম পুষ্পম আহ, দদামি। দদামি এসেছে দা ধাতু থেকে। এটা দা ধাতু থেকে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে ইয়াচ্ছামি। এটা আমরা একটু পরে দেখব, এটা আমাদের আজকের প্র্যাকটিসে আছে। ইয়াচ্ছামি অথবা দাদামি দিয়ে আমরা করব যে আহম পুষ্পম ইয়াচ্ছামি বা দাদামি, আমি ফুল দিচ্ছি। এরপর হচ্ছে বা আমি কাকে দিচ্ছি, আমি আমি যদি বলি যে আমি আমার বন্ধুকে, তাহলে বন্ধুর সংস্কৃত কি আমরা গত ক্লাসে একটা শিখেছি, সেটা হচ্ছে মিত্র। মিত্র শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ, অকারান্ত ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। তাহলে হচ্ছে আমরা ওটার দ্বিতীয় রূপ কিরকম হয়, ফলম ফলে ফলানি। তাহলে মিত্র থেকে হবে মিত্রম, মিত্রে, মিত্রাণি। তাহলে এটার পুরো বাক্যটা হবে আহম মিত্রম পুষ্পম দদামি অথবা ইয়াচ্ছামি, অর্থাৎ আমি আমার বন্ধুকে ফুল দিচ্ছি। এরপর আসছে এখন এভাবে করে আমরা কি করলাম যে প্রথমে ক্রিয়াপদটা নির্ণয় করলাম, তারপর প্রশ্ন করে করে প্রথমা বিভক্তি নির্ণয় করলাম, তারপর দ্বিতীয় বিভক্তি নির্ণয় করলাম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তৃতীয়া। তৃতীয়া বাক্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। তৃতীয়া কি, ওই যে বললাম যে আমরা ক্রিয়াকে সম্পাদন করার জন্য যেটা সাহায্য নিই, অথবা আমরা যদি ক্রিয়াপদকে কিসের দ্বারা বা কি দিয়ে এরকম প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটাতে হচ্ছে আমরা তৃতীয় বিভক্তির প্রয়োগ করব। যেমন আমি যদি বলি যে আমি কি দিয়ে আমার মিত্রকে বা আমার বন্ধুকে ফুল দিচ্ছি, তাহলে আমি বললাম যে আমি নিজ হাতে। তাহলে আহাম স্ব, হস্ত শব্দটা হচ্ছে স্ব মানে হচ্ছে নিজ, আর হস্ত শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ। তো নর শব্দের মতো হবে। নর শব্দ থেকে তৃতীয়ার এক বচনে হয় নরেনা, তাহলে হস্ত শব্দ থেকে হবে হস্তেনা। তাহলে পুরো বাক্যটা কি হলো, অহম স্বহস্তেনা মিত্রম পুষ্পম দদামি অথবা ইয়াচ্ছামি, অর্থাৎ আমি নিজ হাতে আমার বন্ধুকে বা আমি নিজ হাতে বন্ধুকে ফুল দিচ্ছি। এমনটা গেল। এটা তৃতীয়া। তাহলে কিভাবে পেলাম, ক্রিয়াকে আমরা কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করে উত্তরটা পেলাম। এরপর আছে চতুর্থী। এখন দেখুন চতুর্থী এবং দ্বিতীয়ার মধ্যে একটা মিল আছে। আমরা দ্বিতীয়াকে খুঁজে পাওয়ার জন্য কি দিয়ে প্রশ্ন করি, কি দিচ্ছে বা কাকে দিচ্ছে। সেরকম চতুর্থী বিভক্তির ক্ষেত্রেও যেহেতু দান করা বোঝায়, তাহলে এখানেও প্রশ্নটা আসছে যে কাকে দিচ্ছে, কিন্তু এখানে দেওয়াটা কি হতে হবে, সম্প্রদান বা নিঃস্বার্থভাবে বা একপাক্ষিকভাবে, মানে আমি দিব কিন্তু সেটা রিটার্ন আসবে না, এমনটা। এমনটা হলে তখন যদি আমরা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো, সেটা তো হচ্ছে চতুর্থী বিভক্তি। যেমন এই এই উদাহরণটার মধ্যে যে আমি যে আমার বন্ধুকে ফুল দিলাম, এই ফুলটা যদি আমি একেবারেই দিয়ে দিই বা নিঃস্বার্থভাবে দিই বা উপহার হিসেবে দিই, তাহলে এটাতে কিন্তু দ্বিতীয় হবে না, এটাতে হবে চতুর্থী। তাহলে তখন আমরা মিত্রম প্রয়োগ করেছিলাম ফল শব্দের মতো। ফলের দ্বিতীয় একবচন হচ্ছে ফলম, তাই মিত্র শব্দ থেকে আমরা করেছি মিত্রম। কিন্তু যদি এটা চতুর্থী হয়, অর্থাৎ আমরা যখন নিঃস্বার্থভাবে ওকে ফুলটা দিচ্ছি আমার বন্ধুকে, তখন হচ্ছে এটা চতুর্থী হবে। তখন চতুর্থীর রূপ কি আর মিত্রম হবে? হবে না।
তখন আমাদেরকে ওই চতুর্থীর রূপটা দেখতে হবে ফল শব্দের। ফল শব্দের চতুর্থীর রূপটা কেমন হয় দেখি একজন বলুন। আমি ক্লাসের প্রথমেই বলেছিলাম, শুরুর আগে বলেছিলাম যে কণিকা বা কৌমুদী কোন একটা হাতের কাছে রাখতে। দেখি বলুন। মিত্রায়া। হ্যাঁ, ফল থেকে আসে ফলায়া, তাহলে মিত্র থেকে আসবে মিত্রায়। তাহলে কি হলো? আহম স্বহস্তেন মিত্রায় পুষ্পম দাদামি। আমি নিজ হাতে আমার বন্ধুকে ফুল দিচ্ছি। তো এইটুকু পর্যন্ত হচ্ছে, চতুর্থী পর্যন্ত হচ্ছে আমাদেরকে পড়ানো হয়েছিল, এবং আমরা আজকে এটুকুই দেখব। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এগুলো আছে, এগুলো আমরা শিখবো আস্তে ধীরে। আগে আমরা চতুর্থী পর্যন্ত ক্লিয়ার করে ফেলি। এই যে এটুকু যে বললাম যে ক্রিয়াকে বারবার প্রশ্ন করে 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 আমরা প্রথমা থেকে চতুর্থী বিভক্তি পর্যন্ত নির্ণয় করব, এইটুকুর মধ্যে কারো কি বুঝতে অসুবিধা হয়েছে? একটু হাত তুলবেন। দিদি, এটা দিদি তো নমস্কার। দ্বিতীয় যখন আমরা বলেছিলাম, এটা তো ফুল দেওয়ার বদলে তো আমাদের কিছু দিবে, এটা তো আমরা আশা করতে পারি না। তাহলে তো এটা সবসময় চতুর্থী মনে হচ্ছে, এটা কি দ্বিতীয় হতে পারে? এই যে ফুলের যে উদাহরণটা দিলাম সেটা হয়তো মাঝে মাঝে মানে আমরা যখন দিই তখন সেটা পাওয়ার আশা নিয়ে দিই না। কিন্তু যখন আমরা বলি যে আমি আমার বন্ধুকে কলম ধার দিয়েছি, এই যে ধার দেওয়া বা দেওয়া, তখন আমরা জানি যে কলমটা সে আমাকে লিখে একটা সময় ফেরত দিবে। অথবা যখন টাকা দিই, টাকাটা কি দিই? ধার দিই। তো এরকম কিছু কিছু শব্দ থাকবে যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এগুলো আমরা ফেরত পাওয়ার জন্যই দিচ্ছি, বা ফেরত পাওয়ার একটা স্কোপ আছে বা চান্স আছে। তো যখন এই ফেরত পাওয়ার জন্য দিব, নিঃস্বার্থভাবে দিব না, তখন হচ্ছে দ্বিতীয়া। আর যখন উপহার হিসেবে দিব, যেমন আমি যদি আমার বন্ধুকে জন্মদিনের দিন ফুল দিই, তাহলে অবশ্যই সেটা উপহার হিসেবে দিচ্ছি, তাহলে হচ্ছে সেটা সম্প্রদান কারক হবে। ধন্যবাদ দিদি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর কার কোনো জিজ্ঞাসা? দিদি নমস্কার। হ্যাঁ, নমস্কার। দিদি, কন্যা সম্প্রদান এটা কি চতুর্থী হবে সম্প্রদানে? হ্যাঁ, কন্যা সম্প্রদান, এটা তো নামেই আছে সম্প্রদান, তাহলে অবশ্যই এটা চতুর্থী হবে। যদি সেটা বিবাহের হ্যাঁ, হ্যাঁ, ক্ষেত্রে হয়, কন্যা সম্প্রদান যেটা হ্যাঁ, বলছে, তখন হচ্ছে হ্যাঁ। চতুর্থী হবে। কন্যা শব্দটা, কন্যা শব্দের সংস্কৃত হচ্ছে আম, পুত্রী অথবা কন্যা বোধহয় হয়। আম, আমি কন্যা। একটু হ্যাঁ। দেখিনি। কন্যা যদি হয় তাহলে সেটা হবে আকারান্ত লতা শব্দের মতো। লতা থেকে চতুর্থীর এক বচনে কি হয় দেখে বলুন। লতা শব্দ চতুর্থী। লতি, লতা, লতাম। চতুর্থী বিভক্তি হচ্ছে লতায়ই, লতাভ্যাম, লতাই। লতাভ্যঃ, লতাভ্যঃ। চতুর্থী বিভক্তি। হ্যাঁ, তাহলে যেহেতু কন্যা একজন, তাহলে হবে কন্যা, হ্যাঁ, কন্যা ওয়াই, কন্যা ওয়াই। হ্যাঁ, হ্যাঁ, কন্যা শব্দটা সংস্কৃত হ্যাঁ। শব্দ আছে কন্যা, তাহলে এটা হচ্ছে আকারান্ত লতা শব্দের মতো। কন্যা ওয়াই, যাকে দিচ্ছি মানে কন্যাকে যেহেতু দিচ্ছি, তাহলে কন্যা শব্দে চতুর্থীর এক বচন হবে। আর যদি পুত্রী শব্দটা থেকে করি, পুত্রী হচ্ছে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো, তখন হবে নদী থেকে হয় নদ্যাইহি, নদ্যাই। আর এখানে হবে না, পুত্রাই, দুই। আচ্ছা, আচ্ছা। পুত্রী থেকে হবে পুত্রাই। ঠিক আছে। আর আহ যেমন ঠিক আছে দিদি, নমস্কার। আচ্ছা, নমস্কার। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে জিজ্ঞাসা যদি নাও থাকে, আমরা যখন পরবর্তী বাক্যগুলো করব, তখন হচ্ছে আম, আমাদের যে জিজ্ঞাসাগুলো সেগুলো হচ্ছে আস্তে আস্তে মনের ভিতরে উদয় হবে আস্তে আস্তে, তখন হচ্ছে জিজ্ঞাসা করতে পারবো। ঠিক আছে। এই দেখুন, আমরা কিছু এখানে বাক্য নিয়েছি, বাক্যগুলোকে আমরা এখন সংস্কৃততে রূপান্তর করব। এবং এই বাক্যগুলোর মাধ্যমে যে দেখুন এখানে কিছু শব্দ আছে, যে আমি ভাত খাই, তাহলে এখান থেকে আমরা জেনে যাব যে ভাত শব্দটার সংস্কৃত কি। তারপর আছে এখানে আহ
মিতা গীতাকে উপহার দিচ্ছে, তাহলে আমরা জেনে যাব যে উপহার এটার সংস্কৃত কি, বা জ্ঞান এটার সংস্কৃত কি। তো এরকম করে আমরা যখন প্র্যাকটিসটা করছি ক্লাসে, তখন কিন্তু আমরা অলরেডি কিছু কিছু শব্দের সংস্কৃত জানতে পারছি। আর বাকি যেগুলো আমাদের জানার ইচ্ছা আছে, বা অনেকগুলো জানার ইচ্ছা থাকতেই পারে, কারণ আমাদের যে স্ক্রিপচারগুলো বা শাস্ত্রগুলো, সেখানে তো এরকম বাঁধা ধরা শব্দ থাকে না, অনেক ধরনের শব্দ থাকে। তো সেই শব্দগুলোর অর্থ জানার জন্য যদি কারো জিজ্ঞাসা থাকে, তখন হচ্ছে গুগল করে নিতে পারে, অথবা হচ্ছে আম, আমি যে ওয়েব পেজ বা ওয়েবসাইটের কথা বলেছি সেখানে সার্চ করে দেখে নিতে পারেন যে এই শব্দটার সংস্কৃত কি হয়, বা সংস্কৃত এই শব্দটার অর্থ কি, এরকম করে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি আজকে হচ্ছে ক্লাসের পর আপনাদেরকে ওই লিংকটা দিয়ে দিব গ্রুপে, প্র্যাকটিস গ্রুপে দিয়ে দিব। তাহলে হচ্ছে আপনারা যাদের ইচ্ছা হয় বা যাদের আগ্রহ বেশি, তারা হচ্ছে ওখানে গিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, এখানে প্রথম বাক্যটা আছে, আমি ভাত খাই। এটা খুব সহজ, আমি যাকে জিজ্ঞাসা করব তিনি বলবেন। রানু চক্রবর্তী মহোদয়া, আপনি কি আছেন? রানু চক্রবর্তী। আচ্ছা, রীতা চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। নমস্কার। ঠিক আছে, এখানে প্রথম বাক্যটা আছে, আমি ভাত খাই। আপনি আমাকে হ্যাঁ, বলুন যে আমি শব্দটার সংস্কৃত কি। আহম। ঠিক আছে, আহম। আর অহম অন্নম খাদামি। একদম ঠিক আছে, পুরো বাক্যটাই হয়ে গেছে। তাহলে একটু অপেক্ষা করুন। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, দেখুন। আচ্ছা, আমার এখানে সংস্কৃত কিবোর্ডটা নেই, আমি বাংলা কিবোর্ড দিয়ে লিখছি। পরবর্তী ক্লাসে আমি চেষ্টা করব যাতে সংস্কৃতটাও যুক্ত করে দিতে পারি। আচ্ছা, আমি হচ্ছে আজকে নতুন জয়েন করেছি। আমি মূলত হচ্ছে বিবেকানন্দ বৈদিক গুরুকুলের বিদ্যার্থী। আজকে প্রথম আর কি জয়েন করলাম। আমি ভবিষ্যৎকাল পর্যন্ত শেষ করেছি, তো পরে ওই যে পরবর্তী বাক্যগুলো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে, মানে আমি এতক্ষণ যেটুকু বললাম যে কিভাবে বাক্যের প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চিনবো, এইটুকু তো বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ওইটুকু বুঝলেই হবে। বাকিটা এখানে আমরা যে প্র্যাকটিস করব, তারপর হচ্ছে বাকিটা আচ্ছা। বুঝে যাবেন। আর ওখানে তো পড়ানো হচ্ছে। হুম, হুম। ঠিক আছে, আচ্ছা, এখানে ধন্যবাদ। বললো আহম। আহম শব্দটা হচ্ছে আমরা কণিকাতেও দেখতে পারবো, বা কৌমুদিতেও আছে। আসমাত শব্দের শব্দরূপ, আসমাত শব্দের শব্দরূপের প্রথমা বিভক্তির এক বচন। আচ্ছা, তো এখানে যদি আমরা ওই নিয়ম অনুসারে করি, যে এখানে প্রথমে কি ছিল, প্রথমে আমি ভাত খাই। এখানে খাই শব্দটা হচ্ছে আমাদের ক্রিয়াপদ, আমরা একটু বাংলাটা দেখে বুঝতে পারছি। তাই হচ্ছে আমরা এখানে খাইটা দেখে ভাববো যে হ্যাঁ, এটা খাদ ধাতু থেকে আসবে, এবং খাওয়ার কাজটা বর্তমান কালে হচ্ছে, তাই হচ্ছে লটলকার হবে। এরপর আমরা প্রশ্ন করব যে কে খায় বা কারা খায়। এখানে কে খায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি যে আমি খাই। তাহলে আমি হচ্ছে বাক্যের কর্তা। আমি শব্দের সংস্কৃত হচ্ছে অহম। আর এখানে হচ্ছে আহ প্রথমা বিভক্তির এক বচন লেগেছে, আমি আমি এক বচন। যদি আমরা দুজন থাকতো তাহলে দ্বিবচন হতো, আমরা বহুজন হলে বহু বচন হতো। তো দ্বিবচন হলে কি হতো, একজন বলুন আমাকে। দ্বিবচন হলে, আমি শব্দটা যদি আমরা দুজন হতো তাহলে দ্বিবচন হতো, তখন কি হতো রূপটা? আবাম। হ্যাঁ, ঠিক আছে, আবাম। আবাম। তারপর হচ্ছে যদি বহুবচন হতো তাহলে হতো বয়াম। তো বয়াম। এখানে আমরা প্রথমে কি নির্ণয় করলাম, প্রথমে দেখলাম ক্রিয়াটাকে। ক্রিয়া হচ্ছে এখানে খাই, খাদ ধাতু থেকে এসেছে। আর এখানের বাক্যের কর্তা হচ্ছে আমি, সেটা সংস্কৃত নিলাম আহম। এর পরপরই আমরা কাজ করব, অহম শব্দটা এটা কোন পুরুষ কোন বচন। অহম শব্দটা এটা তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা উত্তম পুরুষ। উত্তম পুরুষ কোনগুলো? আমি আমরা। আমি আমরা সংক্রান্ত যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে উত্তম পুরুষ।
এরপর হচ্ছে তুমি তোমরা সংক্রান্ত যতগুলো শব্দ আছে সবগুলো হচ্ছে আহ মধ্যম পুরুষ। আর আমি আমরা তুমি তোমরা ছাড়া বাকি যত ধরনের শব্দ আছে সবগুলো হচ্ছে প্রথম পুরুষ। এখানে আমার কথা বলা হয়েছে, আমি খাচ্ছি, তাই আমি হচ্ছে উত্তম পুরুষ একবচন। এখানে খাদ্যাতুর সাথে আমরা লটলকারে আহ, আমি বা মি যোগ করেছি, খাদামি হয়েছে। এরপর হচ্ছে যে কি খায়, কি খায় দিয়ে প্রশ্ন করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাক্যের কর্ম। আমরা বলেছিলাম যে যখন দ্বিতীয়া বিভক্তি আমরা পড়ছিলাম তখন বলেছি যে কি খায় অথবা আহ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে বাক্যের দ্বিতীয়া। এখানে কি খায় দিয়ে প্রশ্ন করে হচ্ছে আমরা আম, উত্তর পাচ্ছি, সেটা হচ্ছে কি খায়, ভাত খায় বা অন্ন খায়। ভাত শব্দের সংস্কৃত কি, অন্ন। এই অন্ন শব্দটা হচ্ছে উম, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো। দেখুন আপনাদের বইয়ে ফল শব্দের শব্দরূপ আছে কৌমুদীতে বা কণিকাতে, দুটোতেই আছে। তো সেই ফল শব্দের মতো আমরা অন্য শব্দটার দ্বিতীয়া একবচন নেব। দ্বিতীয় একবচনে কি আছে ওখানে, ফলম, তাই অন্ন থেকে কি আসবে, অন্নম। হুম, তাহলে বাক্যটা কি হলো, আহম অন্নম খাদামি। এতদিন আমরা পড়েছি, এমনিতেই পড়েছি, কিভাবে কি হলো সেটা বুঝতে পারিনি যে কোন শব্দটা কোথা থেকে আসলো বা কিভাবে সংস্কৃত রূপান্তর করলাম। এখন আমরা বিভক্তি পড়ছি, এখন আমরা জানবো যে এই শব্দগুলোর রূপ অন্য শব্দটা থেকে কেন অন্নম এলো, সেটা আমরা এখন ব্যাকরণ কৌমুদী থেকে বা কণিকা থেকে রূপগুলো দেখে বুঝতে পারছি। তো এরকম করে হচ্ছে আমরা বাকি বাক্যগুলো করব। এই যে বালকেরা বিদ্যালয়ে যায়, এই বাক্যের ক্রিয়া কোনটি দেখি। আম, দীপক চন্দ্র মহোদয়, আপনি কি আছেন? দিদি হ্যাঁ আমার দিদি একটা প্রশ্ন নমস্কার। ছিল। আচ্ছা, আপনি একটু দীপক চন্দ্র মহোদয় আপনি একটু অপেক্ষা করুন। হ্যাঁ বলুন, কি কি জিজ্ঞাসা আছে বলুন। আহ, দিদি এখানে যে অনেশ্বরের জায়গায় ম হবে না? হ্যাঁ ঠিক বলেছেন, আমি এটা খেয়াল করিনি। আহম, এটা কেন ম হবে বলুন তো। ওই অনেশ্বরের পরে পরের শব্দটাতে স্বরে ও দ্বারা শুরু হচ্ছে। হ্যাঁ, এই যে এই এই জন্য। যে আমাদের যে এটাকে কি বলে, অনুস্বার, অনুস্বার। এটা যখন সংস্কৃত আমরা লিখবো তখন দেখবো যে পরবর্তী শব্দটা কি আছে। পরবর্তী হ্যাঁ, শব্দটার যদি প্রথম অক্ষর এরকম স্বরবর্ণ হয়, অ থাকে বা ই থাকে বা উ দিয়ে কোনো শব্দ শুরু হয় বা যে কোনো স্বরবর্ণ দিয়ে শুরু হয়, তাহলে আমরা এটা লিখবো ময় হসন্ত। আর যদি দেখুন যে অন্য শব্দটার পরে আছে খাদামি, খ হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ। তো এরকম যদি কোনো ব্যঞ্জন বর্ণ দ্বারা শুরু হয় এমন কোনো শব্দ থাকে, তখন আমরা কি লিখবো, তখন আমরা এটাকে অনুস্বারই রেখে দিব। আর অনুস্বার তো আপনারা জানেন কিভাবে লিখে সংস্কৃততে, ওই বর্ণের উপরে একটা ফোঁটার মতো, ওটাই হচ্ছে অনুস্বার। আর যদি ময় হসন্ত লিখি তখন তো সেটা বর্গীয় যে ম আছে সেটা লিখে নিচে হসন্ত, ওরকম করে। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে যেটা দেখিয়ে দিলেন। আচ্ছা দীপক চন্দ্র মহোদয় আপনি বলুন যে বালকেরা বিদ্যালয়ে যায়, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? এখানে ক্রিয়াপদ খুব সম্ভবত যায়। হ্যাঁ যায়। কেন? কারণ যাওয়াটা হচ্ছে একটা কাজ, ওরা যাচ্ছে। তো যাওয়াটা আমরা কোন ধাতুরূপ দিয়ে ডিনোট করি বা কোন ধাতুরূপ ব্যবহার করি যাওয়ার কাজ করার জন্য? খুব সম্ভবত গচ্ছ। গচ্ছ আচ্ছা, মানে এটা তো হচ্ছে যায়। ধাতুরূপটা হচ্ছে গম ধাতু। গম, গম এটা ও যখন আচ্ছা। প্রয়োগ হয় তখন এটা গাচ্ছা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কি আসবে, আমরা জানলাম যে এখানে ক্রিয়াপদ হচ্ছে যায়। তখন আমরা এটাকে প্রশ্ন করব, কে যায় বা কারা যায়। এখানে কারা যাচ্ছে, বালকেরা। বালকেরা যাচ্ছে, তাহলে বালকেরা হচ্ছে বাক্যের কর্তা। বালক, বালক শব্দটা হচ্ছে বালক, যেটা সংস্কৃততে আমরা বলবো সেটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। তাহলে বালকেরা এখানে বহুবচন আছে, নর শব্দের থেকে বহুবচনে হয় নারাহা, তাহলে বালক শব্দ থেকে বহুবচনে আসবে বালকাহা। বালকাহা। হ্যাঁ, বালকাহা। তাহলে একই সাথে আমরা আরেকটা জিনিস করে ফেলতে পারছি। এই যে আমরা নির্ণয় করলাম যে গম ধাতু থেকে আসবে যাইটা, আহ এই যে এটা, এটাতে তাহলে আমরা
কোন ধাতুরূপ সরি, কোন লকার লাগাবো? যাওয়ার কাজটা কখন হচ্ছে? ভবিষ্যৎকাল, সরি, যায় যেহেতু, মানে এটা বর্তমান কাল। হ্যাঁ, এটা সাধারণ বর্তমান, তাই হচ্ছে এটা আমরা লট লকার লাগাবো, গচ্ছা। আর এখানে বালক শব্দটা হচ্ছে প্রথম পুরুষ, আর বালকেরা আছে প্রথম পুরুষ বহুবচন। তাহলে গচ্ছার সাথে অন্তি লাগবে, প্রথম পুরুষ বহুবচনের অন্তি লেগে গচ্ছন্তি হবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমরা আবার প্রশ্ন করব, কি যায় বা কোথায় যায়? কোথায় যাচ্ছে ওরা? কোথায় যাচ্ছে? বিদ্যালয়ে যাচ্ছে। বিদ্যালয়ে যায়। এখন আমরা সাধারণত আহ কারক বা বিভক্তি পড়ার সময় যেটা পড়ি, যে কোথায় যাচ্ছে বা কখন যাচ্ছে এই শব্দগুলোর উত্তরে যেটা পাই সেটা হচ্ছে অধিকরণ কারক। কিন্তু এখানে হচ্ছে আমরা দ্বিতীয়ার প্রয়োগ করব। এটার কারণ হলো, যখন গমনার্থক ধাতু থাকে তখন হচ্ছে অধিকরণ কারকগুলো দ্বিতীয়া হয়ে যায় বা কর্মকারকের মতো হয়ে যায়। এই যে কোথায় যাচ্ছে, কোথায়, এটা হচ্ছে আহ, একটা স্থান বোঝাচ্ছে, এটা হয় স্থানাধিকরণ। কিন্তু এখানে যেহেতু গমনার্থক ধাতু আছে, তাই এটা হয়ে যাবে দ্বিতীয়া। বিদ্যালয়, লয়া, বিদ্যালয় শব্দটা হচ্ছে, তাও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাই এটা হচ্ছে নর শব্দের মতো, এটার আমরা দ্বিতীয়া নেব। নর শব্দের দ্বিতীয়ার এক বচনে কি আছে বলুন? নরম। হ্যাঁ, তাহলে এখানে বিদ্যালয় থেকে কি আসবে? বিদ্যালয়ম। হ্যাঁ, একদম ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনার যে পড়াটা বা বোঝাটা আশা করি ক্লিয়ার হয়েছে। দীপক চন্দ্র মহোদয়কে বলছি আমি। এই দুটো গেল সাধারণ বাক্য। এগুলো হচ্ছে আমরা প্রথম দিকে যখন আমরা নতুন নতুন ধাতুরূপ শিখছিলাম তখন পড়েছিলাম। এই দুটো বাক্য হচ্ছে একদম স্বাভাবিক নর্মাল দুটো বাক্য। এগুলো হচ্ছে আমরা সবসময় পাই। এর পরের যেগুলো আছে দেখুন, এই যে গৃহিণী ভিক্ষুককে চাল দেয়, মিতা গীতাকে উপহার দিয়েছে, আমরা শিক্ষককে প্রণাম করি, গুরু শিষ্যদেরকে জ্ঞান দান করেন। দেখুন এই সবগুলো কিন্তু আসলে সম্প্রদান কারককে নির্দেশ করছে। হ্যাঁ, স্বর্ণালী শিকদার মহোদয়া বলুন। দিদি, এই যে যে ব গুলো আছে এগুলো অন্তস্থ হবে না বর্গীয় হবে, এটা বোঝার কি আমরা একটা বর্ণ মানে শব্দের ক্ষেত্রে বোঝার কোনো নিয়ম আছে কিনা, নাকি মুখস্থ করার ব্যাপার? আচ্ছা, এটা যেহেতু আমি এখানে সংস্কৃত কিবোর্ডটা ব্যবহার করতে পাচ্ছি না, তো আচ্ছা আমি এখানে বলছিলাম যে আমি যেহেতু বাংলা কিবোর্ড ব্যবহার করছি, বাংলা কিবোর্ড দেখে আসলে বাংলা অক্ষরগুলো দেখে ওরকম ভাবে বোঝা যায় না যে এটা বর্গীয় ব নাকি অন্তস্থ ব। তবে এখানে যে শব্দগুলো এসেছে এখন পর্যন্ত, যে বালক বা বিদ্যালয়, দুটাই হচ্ছে অন্তস্থ ব এর অন্তর্ভুক্ত। আপনারা যখন সংস্কৃত, আর কিছুদিন পরে হচ্ছে সংস্কৃত হরফে বা দেবনাগরী হরফে আপনাদেরকে সব পড়ানো হবে, ক্লাস নোট বলুন বা গল্প বলুন। তো সবকিছু তখন যখন সংস্কৃত হরফে বা দেবনাগরী হরফে দেখবেন, তখন হচ্ছে ওই ব দুটো আলাদা করতে পারবেন। বাংলাটা দেখে আসলে আলাদা করার সেরকম কোনো উপায় নেই হয়তো, বা আমার জানা নেই। আচ্ছা, সুজয় সেন হাত তুলেছেন, বলুন। দিদি, আমার প্রশ্ন ছিল যে এখানে বিদ্যালয়ংটা যে ব্যবহার করেছেন, এখানে এটা কি বিদ্যা ম হওয়ার কথা না দ্বিতীয়াতে? আচ্ছা, এখানে আমি বলেছি যে মটা কখন হবে বা অনুস্বারটা কখন হবে, ম হসন্ত। এটা বলেছি যখন পরের শব্দটার প্রথম অক্ষর স্বরবর্ণ হবে, অ, আ, উ অথবা ও বা ওই, এই ধরনের হবে, তখন হচ্ছে আমরা ম হসন্ত ব্যবহার করব। অথবা যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে হচ্ছে আমরা অনুস্বার ব্যবহার করব। এখানে পরবর্তী শব্দটা আছে গচ্ছান্তি, গ, এটা হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ, তাই হচ্ছে আমরা এখানে ম হসন্ত না লিখে এখানে অনুস্বার লিখেছি।
আর এই ম হসন্ত এবং অনুস্বার দুটোরই হচ্ছে আহ, শুধু ব্যবহারটা ভিন্ন হয়, কিন্তু এটার অর্থ একই, এবং এগুলোর যে কাজ না মানে সেটাও আমি একই। যে জিনিসটা নিয়ে কনফিউজড, মানে উচ্চারণ ক্লাসে যে জিনিসটা জানতে পেরেছিলাম যে সাধারণত মানে ময়ের যে ব্যবহারটা, যে মানে প চ ট ত প, তো যদি ওই যে বর্গের যে শব্দটা থাকে সেটার যে পঞ্চম যে ধ্বনিটা থাকে, পঞ্চম যে বর্ণটা থাকে ওইটার যে নাসিক্য ধ্বনিটা আছে ওইটা ব্যবহার করা। হ্যাঁ, তো এখানে যদি আমরা ওই নিয়মটা ব্যবহার করি তাহলে হচ্ছে ক খ গ ঘ ঞ, সরি, ক খ গ ঘ ঙ। তো আপনি এটার কথা বলছেন যে আমরা এখানে ঙ কেন উচ্চারণ করছি না, কেন ম হসন্ত উচ্চারণ করছি? মানে আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু কনফিউশনে আছি যে মানে উচ্চারণের ব্যাপারটা আবার অনুস্বার থেকে যাচ্ছে কিন্তু উচ্চারণ করতেছি ম, আবার আমরা অনেক সময় যখন বাংলায় লিখতেছি ম। এখন আমরা আসলে কখন ম লিখবো, কখন অনুস্বার লিখবো, আবার কখন অনুস্বার ময়ের মতো উচ্চারণ হবে, এই জিনিসটা নিয়ে আসলে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, যে এই জিনিসটা আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, অনুস্বারটা হচ্ছে আমরা ম লিখি না, ময় হসন্ত লিখি, এবং উচ্চারণটা হুম। একদম সাধারণ উচ্চারণ। মানে কেউ যদি এই ব্যাকরণের রুলস গুলো নাও জানে, সে হচ্ছে সাধারণত ময় হসন্ত দিয়ে উচ্চারণ করে সবকিছু বলতে পারেন। এবং অনেক বড় বড় পণ্ডিতরা এখনো পর্যন্ত যে ময় হসন্ত এটা দিয়ে সবগুলো দিয়ে উচ্চারণ করেন। যেমন আহম, আন্নাম এভাবে করে বলেন। ওই যে বর্গের পঞ্চম বর্ণের মতো উচ্চারণ হবে, সেটা করেন না। তো এটা হচ্ছে আমাদের কখন করতে হয়, যখন হচ্ছে আমরা গীতা পাঠ বা চণ্ডী পাঠ করতে যাই, তখন হচ্ছে আমাদের উচ্চারণগুলো খুব স্পেসিফিক হতে হয়। তো সেগুলোর ক্ষেত্রে হচ্ছে আমরা এটার পঞ্চম বর্ণটা ব্যবহার করব। অথবা আমরা যদি পারি, যদি আমরা ব্যবহার করতে চাই, সেটা করতে পারি, সেটা কখনোই ভুল হবে না। কিন্তু আমরা যদি সাধারণভাবে ব্যবহার করি তাহলে সেটা মহসন্ত করলেও হয়। যেমন আপনি এখানে বলছেন বিদ্যালয়ম, এটা যদি আমরা মহসন্ত এর মতো উচ্চারণ না করে ngam এর মতো উচ্চারণ করি তাহলে কি হবে? বিদ্যালয়ং, বিদ্যালয়ং গচ্ছন্তি। দুটোই কিন্তু সঠিক, বিদ্যালয়ং গচ্ছন্তি, বিদ্যালয়ং গচ্ছন্তি। তো এই জিনিসটা কখন ভুল হবে? যখন হচ্ছে আমরা শাস্ত্রর ক্ষেত্রে মন্ত্র উচ্চারণ করতে যাব। মন্ত্র উচ্চারণের আলাদা নিয়ম আছে। আমরা তো এখানে মন্ত্র উচ্চারণ করছি না, আমরা এখানে সাধারণ ব্যাকরণগুলো শেখার চেষ্টা করছি। তাই আমরা এই ক্লাসে চেষ্টা করব ময় হসন্ত দিয়ে উচ্চারণ করতে। অথবা আপনারা যদি চান প্র্যাকটিস করবেন, তাহলে ওটাও করতে পারেন, যে বর্গের পঞ্চম বর্ণ সেটা দিয়ে উচ্চারণ করবেন। আবার যে আম, কিছু অন্তস্থ বর্ণ আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, সেগুলোর উচ্চারণগুলো আপনাদেরকে পড়ানো হয়েছিল, যে অন্তস্থ ব থাকলে উ হয়ে যায়, বা ল থাকলে লয় হসন্ত হয়ে যায়। তো এগুলো হচ্ছে তখন মাথায় রাখতে হবে। আচ্ছা, এটার সাথে আমার প্রাসঙ্গিক একটা প্রশ্ন ছিল যে যদি আমি আহ যেমন একটা মন্ত্র আছে যে অহম ব্রহ্মাস্মি, তো এইখানটা যদি আমি বাংলায় লিখি তাহলে এটা কি লিখবো? আমি অহং ব্রহ্মাস্মি লিখবো কিন্তু উচ্চারণ করবো অহম ব্রহ্মাস্মি, ব্যাপারটা কিরকম? হ্যাঁ, লেখার সময় হচ্ছে আমরা লিখবো অনুস্বার আহাং ব্রহ্মাস্মি, কারণ ব হুম। হচ্ছে কি একটা ব্যঞ্জন বর্ণ, তাই হচ্ছে আমরা এখানে অনুস্বার হুম। লিখবো। কিন্তু উচ্চারণের সময় কি করব? ময় হসন্ত উচ্চারণ করব, আহম ব্রহ্মাস্মি। আচ্ছা, উচ্চারণের সময় আমরা মটা ঠিকই বলবো কিন্তু লেখার সময় অনুস্বারটা থাকবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এটার সাথে মানে প্রাসঙ্গিক, আমি আরেকটা প্রশ্ন করতে চাইতেছি। সেই ক্ষেত্রে অনুস্বার যদি কোনো শব্দের মাঝে থাকে, যেমন ধরুন পরম হংস, তো এটাকে যদি আমরা সংস্কৃত উচ্চারণ করি এটা আমার উচ্চারণটা কি হবে? পারম হামসা হবে? আচ্ছা, এটা যদি সাধারণভাবে বলি তাহলে পারমহাংসা এভাবেই হবে। আর হটা কিন্তু কোনো বর্গীয় বর্ণ নয়। তো যখন বর্গীয় বর্ণ হয় না, অথবা অন্তস্থ বর্ণ হয় না, তখনও কিন্তু সাধারণত ময় হসন্ত উচ্চারিত হয়। তাহলে এটা আচ্ছা, পারমহাংসা এমনটাই হবে। মানে এখানে কি অনুস্বার ময়ের মতো উচ্চারিত হবে না? না, ময় হসন্তর মতো উচ্চারণ হবে বলছি। উচ্চারণ আমি হবে তো না। বলছি না পারং হংস, এভাবে বলছি না, বলছি পরম হংস। হামসা, হ্যাঁ। আচ্ছা, তাহলে তো ঠিক একই ভাবে যদি আমরা বলি উপসংহার তাহলে এটা হবে সংহার। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। এরপর হচ্ছে নমস্কার। আমাদের চারটা বাক্য, এগুলোই হচ্ছে আমাদের মেইন ফোকাস আজকের ক্লাসে। তো এগুলো হচ্ছে কি, গৃহিণী ভিক্ষুককে চাল দেয়। তো আমরা আগের মতোই প্রথমে হচ্ছে বাক্যের কি নির্ণয় করব? ক্রিয়াপদ। এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে দেয়, দেয়ার কাজটা হচ্ছে। তো আমি এখানে এটা যেহেতু প্রথমবার, তাহলে আমি বলে দিই, আপনারা খাতা কলম নিয়ে লিখে রাখতে পারেন।
দেয়ার কাজটা করা হয় দা ধাতু থেকে। এটা হয়তো আগে আগে পড়ানো হয়নি বা পড়ানো হয়েছে। এই যে দা ধাতু থেকে আসে এটা। এটা দা ধাতুর অর্থ হচ্ছে কিছু দেওয়া। তো দা ধাতুর এটা যখন প্রয়োগ হয় তখন এটা দুই রকম ভাবে হতে পারে। একটা হচ্ছে দা ধাতু থেকে আহ দদ। এরপর যেটা আছে যে সেটা আমরা যুক্ত করব, যেমন আহ লট লকারের প্রথম পুরুষ একবচনে আছে আমি, তাহলে কি হবে দাদামি। আর যদি প্রথম পুরুষ একবচনে হচ্ছে তি, দাদাতি হবে। আর যদি উত্তম পুরুষ একবচন হয় তাহলে হবে দাদামি। এরকম করে করতে পারি, দাদামি, দাদাতি, আহ, তারপর হচ্ছে দাদান, দাদান্তি, এরকম করে করতে পারি। আর আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে ইয়াচ্ছা। ইয়াচ্ছা মানে প্রয়োগের সময় গম ধাতুটা যেরকম গাচ্ছা হয়ে যায়, দা ধাতুটা সেরকম ইয়াচ্ছা, এরকমটা হয়ে যায়। এটা কি আগে আপনারা পেয়েছেন? পেয়েছিলাম। হ্যাঁ, তাহলে তো ভালোই যে আপনারা জানেন যে দা ধাতুটা প্রয়োগের সময় ইয়াচ্ছা হয়ে যায়। তাহলে ঠিক আছে, ইয়াচ্ছা যেহেতু পেয়েছেন, তাহলে দাদামিটা বাদ যাক, ইয়াচ্ছা দিয়ে আমরা করব। ইয়াচ্ছা মানে হচ্ছে কাউকে কিছু দেওয়া, এবং ইয়াচ্ছা এর পরে যেটা থাকবে, যে আমরা প্রথমে বর্তমান কাল না ভবিষ্যৎকাল না অতীতকাল সেটা নির্ণয় করব। এরপর হচ্ছে পুরুষ এবং বচন ভেদে ওই যে বিভক্তি যেটা আছে, ক্রিয়া বিভক্তি, সেটা লাগিয়ে ক্রিয়াপদটাকে সম্পূর্ণ করব। ঠিক আছে। এরপর হচ্ছে এখানে দেওয়ার কাজটা তাহলে আমরা জানি যে ইয়াচ্ছা ধাতু থেকে আসবে, ইয়াচ্ছা। আর এখানে কে দেয়, কে দেয় এখানে বাক্যের গৃহিণী। কর্তাকে? গৃহিণী। হ্যাঁ, গৃহিণী। গৃহিণী। গৃহিণী শব্দটা হচ্ছে তাহলে বাক্যের কর্তা, এবং গৃহিণী শব্দের সংস্কৃত গৃহিণী। মানে এই শব্দটা একই শব্দ, বাংলাতেও আছে সংস্কৃততেও আছে। তাহলে গৃহিণী, তাহলে এই শব্দটা হচ্ছে তাহলে দীর্ঘইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, নদী শব্দের মতো। ব্যাকরণ কণিকা বা কৌমুদি যেটা আছে সেটা দেখুন, নদী শব্দের শব্দরূপ যেগুলো আছে ওখান থেকে। আর গৃহিণী যেহেতু এটা বাক্যের কর্তা, তাহলে এটাতে হবে প্রথমা। প্রথমা হবে না? গৃহিণী গৃহিণীই থাকবে। হ্যাঁ, গৃহিণী গৃহিণীই থাকবে, প্রথমা একবচন হয়েছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কি, ওই যে ক্রিয়াপদটাকে পূর্ণ করব। আমরা ইয়াচ্ছা পর্যন্ত করেছিলাম, ইয়াচ্ছা। এরপর বলুন যে গৃহিণী এটা কোন পুরুষ? প্রথম পুরুষ একবচন। হ্যাঁ, প্রথম পুরুষ একবচন। কেন? আমি, আমরা, তুমি, তোমরা, ইয়াচ্ছা। এইগুলো ছাড়া যা কিছু আছে সবকিছু হচ্ছে প্রথম পুরুষ। তো গৃহিণী শব্দটা আমি আমরার মধ্যেও পড়ে না, তুমি তোমরার মধ্যেও পড়ে না, তাই এটা হচ্ছে প্রথম পুরুষ একবচন। আর এটার সাথে আমরা তি লাগাবো, প্রথম পুরুষ একবচন, যেহেতু এটা বর্তমান কালে আছে তাই হবে ইয়াচ্ছাতি। তাহলে আমাদের দুটো কাজ হয়ে গেল, একটা হলো কর্তা নির্ণয়, আরেকটা হলো ক্রিয়া নির্ণয়। আমাদের দুটো হয়ে গেছে। এরপর আমরা ক্রিয়াপদকে বারবার বারবার প্রশ্ন করব। এখন প্রশ্ন করব যে কি দেয়, কি দিচ্ছে এখানে? চাল দে। চাল দিচ্ছে। চাল দে। চাল শব্দটার সংস্কৃত কি? আহ, টন্ডুল। টন্ডুল। হুম, টন্ডুল। কি তন্ডুল তো বোধহয় পান সুপারি। না, টন্ডুল। পান সুপারি ওটা হচ্ছে তাম্বুল সম্ভবত। তাম্বুল, পান হয় তাম্বুল। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, পান। সুপারি কেক ওয়াফল বলে অনেকে। হ্যাঁ হ্যাঁ, তন্ডুলা। তন্ডুলা এটা হচ্ছে অকারান্ত আম, পুংলিঙ্গ শব্দ, তন্ডুলা এটাও হয়। আরেকটা হচ্ছে অন্ন, আমরা এখানে চালটাকে অন্ন দিয়েও করতে পারি। তো অন্ন হলে হবে অকারান্ত ক্লিবলিঙ্গ, আর তন্ডুলা হলে হবে অকারান্ত পুংলিঙ্গ। তাহলে তন্ডুলা হচ্ছে নর শব্দের মতো, আর অন্ন হচ্ছে আহ ফল শব্দের মতো। এটা হচ্ছে তাহলে কি দেয়, দ্বিতীয়ার একবচনে কি দেয়? চাল দিচ্ছে, তাহলে এটা কি হবে দ্বিতীয়ার একবচন? তন্ডুলম। হ্যাঁ, তন্ডুলাম অথবা অন্নম, আমি দুটোই লিখছি এখানে।
হ্যাঁ। হুম। তাহলে এখানে কি গেল? এখানে তন্ডু, এটা উকারটা আসছে না। আচ্ছা, আপনারা একটু বুঝে নেবেন। হ্যাঁ, এটা তন্ডুলাম। রস্যকার থাকলে কি? হ্যাঁ, তন্ডুলাম। আর তাহলে এখানে দুটো কাজ হয়ে গেল। একটা হচ্ছে আমরা প্রথমে কর্তা নির্ণয় করলাম, এরপর হচ্ছে ক্রিয়াপদটাকে সম্পূর্ণ করলাম, এরপর হচ্ছে ক্রিয়াপদকে কি দেয় দিয়ে প্রশ্ন করে যেটা পেলাম সেটা হচ্ছে বাক্যের কর্ম। কর্মটাও নির্ণয় করলাম। এখানে বাক্যে আরেকটা আছে, ভিক্ষুককে দেয়। তো আমরা কাকে দেয় এটার উত্তর হিসেবে পাই ভিক্ষুককে দেয়। কিন্তু এখানে দেখুন এই দেয়ার কাজটা, এই যে আমরা ভিক্ষুককে যখন কিছু দিই তখন সেটা কিন্তু ফেরত পাওয়ার জন্য দিই না, একেবারে দিয়ে দিই, অর্থাৎ সম্প্রদান করি, দান করি। তাই হচ্ছে এখানে এটা ভিক্ষুক শব্দটাকে, যেহেতু ভিক্ষুককে দিচ্ছে, যাকে দান করা হয় তাতে কি হয়? চতুর্থী। ভিক্ষুক শব্দটা হচ্ছে ভিক্ষুকা। এটাও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ নরশব্দের মতো। তো নরশব্দের চতুর্থীর এক বচনে হয় নারায়া, আর ভিক্ষুক শব্দ থেকে নারায় হবে ভিক্ষুকায়। ভিক্ষুকায়। হুম। তাহলে কি? গৃহিণী ভিক্ষুকায় তণ্ডুলম ইয়চ্ছতি, অথবা গৃহিণী ভিক্ষুকায় অন্নম ইয়চ্ছতি, মানে গৃহিণী ভিক্ষুককে চাল দিচ্ছে। এরপর হচ্ছে মিতা গীতাকে উপহার দিয়েছে। তো উপহার দেখুন এখানে সব, এখানে যে দেয়ার কাজটা, এটাও হচ্ছে আবার দা ধাতু থেকে আসবে বা ইয়াচ্ছা দিয়ে করব আমরা। তাহলে আমাদের ক্রিয়াপদটা এখানেও নির্ণয় করা হয়ে গেছে এবং আমরা জানি যে এটা কোন ধাতুরূপ থেকে আসবে। দিয়েছে, দেয়ার কাজটা তাহলে ইয়াচ্ছা ধাতু থেকে আসবে। তাহলে কে দিয়েছে? মিতা। মিতা। মিতা দিয়েছে। তো দেয়ার কাজটা যেহেতু মিতা করেছে, তাহলে মিতা হচ্ছে এখানে বাক্যের কর্তা। আর মিতা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। লতা শব্দের প্রথম এক বচনে কি হয়? লতাই থাকে, লতা। লতাই থাকে। লতা। হ্যাঁ, লতাটা একদম। অপরিবর্তিত থাকে। তাহলে এখানে মিতাটা মিতা থাকবে। এবং মিতা হচ্ছে কোন পুরুষ বলুন? প্রথম। মিতা হচ্ছে এখানে প্রথম পুরুষ। প্রথম পুরুষ এবং এক বচন, তাই এটাও হবে কি? ইয়াচ্ছাতি, আগেরটার মতোই। তাহলে আমাদের এখানে কে দিয়েছে দিয়ে আমরা প্রশ্ন করে পেলাম মিতা দিয়েছে, তাই মিতাকে আমরা এখানে বাক্যের কর্তায় প্রথমা এক বচন ব্যবহার করলাম। এরপর ওই প্রথম পুরুষ এক বচন ধরে আমরা ইয়াচ্ছা থেকে ইয়াচ্ছা তি করলাম। তাহলে বাক্যের কর্তাও গেল, তারপর হচ্ছে ক্রিয়াপদ গেল। এরপর হচ্ছে আমরা প্রশ্ন করব কি দিয়েছে। কি দিয়েছে দিয়ে প্রশ্ন করে আমরা এখানে পাচ্ছি উপহার দিয়েছে। তো উপহারটা তাহলে এখানে হচ্ছে কর্ম বা দ্বিতীয়া। কি দিয়েছে? উপহার দিয়েছে। এখন উপহার শব্দের সংস্কৃত হচ্ছে, আপনারা কেউ কি জানেন উপহার শব্দের সংস্কৃত? ভারী সংস্কৃত। উপটৌকন। হ্যাঁ, উপঢৌকন, ঢৌকর্ণ, এরকম হয়। উপঢৌকন হয়। আর উপহার শব্দটা সরাসরিও সংস্কৃত করা যায়, মানে উপহার শব্দটা বাংলাতেও আছে সংস্কৃততেও আছে এরকম। তাই হচ্ছে আমরা এখানে উপহারটাকে উপহার রেখে দিব। উপহার হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো। তাহলে এটাতে আমরা কি পেয়েছিলাম? যে কি দিয়েছে? উপহার দিয়েছে। তাহলে এটা কর্ম, আর এটা এক বচন আছে, তাহলে এটা হবে দ্বিতীয়ার এক বচন। উপহার শব্দের দ্বিতীয়ার এক বচন হবে। উপহারম। হ্যাঁ, উপহারম। এখন মিতা উপহারম যচ্ছতি, মিতা উপহার দিয়েছে। এখন কাকে দিয়েছে? কাকে দিয়েছে দিয়ে প্রশ্ন করে আমরা পাচ্ছি গীতাকে দিয়েছে। এবং উপহার হচ্ছে সম্প্রদান করার মতো বা দিয়ে দেওয়ার মতো জিনিস, তাই হচ্ছে এখানে সম্প্রদান কারক হবে গীতা শব্দটাতে। গীতা শব্দটা দেখুন, এটাও আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, লতা শব্দের মতো। তাহলে লতার যেটা হচ্ছে চতুর্থীর এক বচন যে রূপটা, সেটা হচ্ছে আমরা গীতা শব্দে প্রয়োগ করব। তো লতা শব্দের চতুর্থীর এক বচনে কি আছে দেখুন? লতায়ই। লতাই। লতায়ই। এই লতাই, লতাই। এক চতুর্থ। হ্যাঁ, তাহলে এখানে হবে গীতাওই। কি হবে? গীতা মিতায়ই। মিতায়ই।
মিতা নয়, গীতা। গীতা 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 সরি। হুম। তাহলে এখানে আমাদের বাক্যটা কি আসলো, যে মিতা গীতাওই উপহারম ইয়াচ্ছাতি। দেখুন, এভাবে করে দেখুন আমাদের পুরো বাক্যটাই হয়ে যাচ্ছে। বারবার করে আমরা একটা একটা প্রশ্ন করছি। প্রথমে আমরা ক্রিয়াপদটাকে নির্ণয় করছি, তারপর কর্তা নির্ণয় করছি। এরপর এরপর কি করছি, ক্রিয়াপদকে বারবার বারবার প্রশ্ন করে বাকি যে শব্দগুলো আছে সেগুলো সবগুলো সংস্কৃততে রূপান্তর করছি এবং বিভক্তির প্রয়োগগুলো করছি। তাহলে হচ্ছে এভাবেই হচ্ছে আমাদের পুরো বাক্যটার সংস্কৃত রূপান্তর হয়ে যাচ্ছে। আলাদা করে আমাদের আর ভাবতে হচ্ছে না যে এটার কি হবে, ওটা কি হবে। এরপর আছে আমরা শিক্ষকদের প্রণাম করি। আমরা আমরা এখানে দ্বিবচন বলেনি, তাহলে আমরা ধরে নিব যে এটা বহুবচন। আমরা শব্দটার সংস্কৃত কি? বয়ান। বয়ম। হ্যাঁ, বয়ম। বয়ম। ভ, এটা হচ্ছে অন্তস্থ ভ। তো এটা আপনারা উচ্চারণ শিখেছেন, ওয়া এর মতো হয়, বয়ম। বয়ম। ওয়ায়ম। এরপর আছে আমরা কি করব, এটার এটার ক্রিয়াপদ কোনটা? প্রণাম করা। প্রণাম করা, এটার জন্য আমরা কি নিব? প্রপূর্বক নম ধাতু। নম ধাতুর অর্থ হচ্ছে নমস্কার করা, আর প্রপূর্বক নম ধাতুর মানে হচ্ছে তাও একই, প্রণাম করা। এটা হচ্ছে আরেকটু শ্রদ্ধাযুক্ত করার জন্য আমরা প্রণাম করি এটা বলি। তো এটার হচ্ছে আহ প্রপূর্বক নম ধাতু আসবে। আর এটা যেহেতু প্রণাম করি, এটা বর্তমান কালে হচ্ছে, তাহলে এটা লট লকার হবে। আর বাক্যের কর্তা কে? কাকে দেখলাম আমরা, কে প্রণাম করে বা কারা প্রণাম করে? আমরা। আমরা আমরা হ্যাঁ, আমরা করছি, তাহলে আমরা হচ্ছে বাক্যের কর্তা। তাহলে কর্তা যেহেতু আমরা পেলাম, আমরা হচ্ছে তাহলে উত্তম পুরুষ এক বচন নাকি বহু বচন বলুন? বহু বচন। বহু। বহুবচন। প্রণামঃ হবে। প্রণামাহা। প্রণামঃ। হ্যাঁ, ওই যে আমরা লট লকার থেকে এনেছি, এটা উত্তম পুরুষ বহু বচনে কি হয়? প্রণা আহ, উত্তম পুরুষ বহু বচনে হয় মহ। তাই আমরা এখানে প্রপূর্বক নাম ধাতু থেকে কি আনলাম? প্রণামঃ। এরপর আছে কাদেরকে করি, কাদেরকে প্রণাম করি। এখন দেখুন, প্রণাম করার কাজটা এটা কিন্তু আমরা শ্রদ্ধার সাথেই করি এবং এটা এক ধরনের সমর্পণ। প্রণাম করা বা কাউকে শিক্ষাগুরুকে কোনো এটাকে কি বলে, আম, গুরু দক্ষিণা দেওয়া, এটা যখন আমরা দিই তখন এটা শ্রদ্ধা করে সম্প্রদান করি। তাই হচ্ছে এখানে এই যে শিক্ষকদের যাদেরকে দিচ্ছি বা গুরুদেরকে যদি এখানে থাকতো, তাহলে এই শব্দটাতে কি হবে? চতুর্থী হবে। শিক্ষক, শিক্ষকা, এই শব্দটাও হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ, নর শব্দের মতো। তাহলে বলুন এখানে কি হবে? যেহেতু শিক্ষক হ্যাঁ বলুন। শিক্ষকায়। ইয়হ। শিক্ষকায়। হ্যাঁ, শিক্ষকায় হবে। কেন? কারণ দেখুন, নর শব্দ থেকে হয় নারায়। আচ্ছা না, এখানে দেখুন, এখানে না না, বহু বচন তো এটা। বহু বচন আছে, বহু বচন আছে। শিক্ষকে কে ভিয়হ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। শিক্ষকে ভ্যাহ। বলে পুরো পুরো বাক্যটা কি দাঁড়ালো, যে বয়ম শিক্ষকে ভ্যাহ প্রণামঃ। আমরা শিক্ষকদেরকে প্রণাম করি। আর শিক্ষকে ভ্যাহ এটা কোথা থেকে এলো? নর শব্দ থেকে। নর শব্দের চতুর্থীর বহু বচনের রূপ নরে ভ্যাহ। তো নরে ভ্যাহ থেকে কি আসলো এখানে? শিক্ষাকে ভ্যাহ। শিক্ষাকে ভ্যাহ। এরপর শেষ একটা বাক্য আছে। আচ্ছা, কি আছে? গুরু শিষ্যদেরকে জ্ঞান দান করেন। তো গুরু যখন আমাদেরকে কোনো একটা কিছু দান করেন বা জ্ঞান দান করেন বা কোনো একটা পড়া শেখান, তখন সেটা হচ্ছে এক ধরনের সম্প্রদান, আমাদেরকে দিয়ে দেন।
সেরকম আহ এটার একটা পরম্পরাও আছে যে গুরু তার যোগ্যতম শিষ্যকে তার হচ্ছে গোপন থেকে গোপন বিদ্যাগুলো দিয়ে যান। এরকম আমাদের একটা সংস্কৃতি আছে। এরপর তো আমরা এখানে করব যে আহ, কি করেন, দান করেন। এখানে আবার দান করা আসছে বা দিয়ে দেওয়া আসছে, তাই আমরা আবার এখানে কি করব, আবার দা ধাতু থেকে আসবো বা ইয়াচ্ছা থেকে আসবো। আচ্ছা, তাহলে এখানে কে করেন বা কে দান করেন, কে দেয়? গুরু। গুরু। তাহলে বাক্যের কর্তা হচ্ছে গুরু। গুরু শব্দটা হচ্ছে উকারান্ত পুংলিঙ্গ শব্দ, গুরু, সাধু শব্দের মতো। গুরুহু। গুরু না, সাধু হু, গুরু হু হবে না? গুরুহু। এটা কোথা থেকে এলো? যে অকারান্ত, সরি অকারান্ত বলছি, উকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো উকারান্ত পুংলিঙ্গ শব্দ আপনাদের বইয়ে কোনটা আছে? আছে সাধু সাধু। শব্দটার মতো আমরা এখানে করেছি। আর যেহেতু এটা এটা হচ্ছে আহ আহ কি বলবো এটাকে, আহ এক বচনে আছে আর বাক্যের কর্তা, তাই এখানে আমরা প্রথম আর এক বচন লাগিয়েছি, গুরুহু করেছি। আর দান করা যেটা আমরা বলেছি যে ইয়াচ্ছা থেকে আসবে। আর গুরু হচ্ছে, গুরু কোন পুরুষ কোন বচন বলুন তো? প্রথম পুরুষ এক বছর। হ্যাঁ, প্রথম পুরুষ এক বচন আর বর্তমান কালে আছে, তাহলে এটাও কি হবে? ইয়াচ্ছাতি। প্রথম পুরুষ এক বচনে কি হয়? ইয়াচ্ছাতি হয় যখন সেটা বর্তমান কালে থাকে। তো গুরুহু হলো, ইয়াচ্ছাতি হলো, মানে গুরু দিল। এবার কি দিল, কি দান করলো? জ্ঞান। হ্যাঁ, জ্ঞান দান জ্ঞান। করলো, তাহলে জ্ঞান শব্দটা কি হবে? দ্বিতীয় হবে। তো জ্ঞান শব্দটাও হচ্ছে একই রকম, এটা বাংলায় হয় সংস্কৃততেও হয়। তাহলে জ্ঞান, জ্ঞান, জ্ঞান শব্দটা এভাবে উচ্চারিত উচ্চারিত হয়, জ্ঞান। এই শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ, ফল শব্দের মতো। তাহলে ফল শব্দে দ্বিতীয় আর এক বচনের রূপটা যেমন হবে, এখানে জ্ঞান শব্দের রূপটাও ওই রকমই হবে। জ্ঞানম। হ্যাঁ, ওখানে ফল থেকে আছে ফলম, আর এখানে তাহলে জ্ঞান থেকে কি আসবে? জ্ঞানম। আচ্ছা, এরপর হচ্ছে কাদেরকে দিচ্ছে, কাকে দিচ্ছে বা কাদেরকে দিচ্ছে? শিষ্যদেরকে দিচ্ছে। শিষ্য। শিষ্য। শিষ্যদেরকে দিচ্ছে, হ্যাঁ, শিষ্যদেরকে দিচ্ছে। শিষ্যা, দেখুন আপনারা উচ্চারণ করে দেখুন, শিষ্যা শব্দটা শেষে অ উচ্চারিত হচ্ছে, তাহলে এটা অবশ্যই অকারান্ত। এবং শিষ্যা শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, তাহলে এটাও কি হবে? অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো হবে, শিষ্যা। শিষ্যদেরকে, তো এখানে যেহেতু বহুবচন আছে, তাহলে নর শব্দের চতুর্থীর বহুবচনের রূপটা হবে, কি হবে? নারেভ্য। শিষ্যেভ্যः। নারেভ্যः। শিষ্যেভ্যः। হ্যাঁ, নর শব্দ থেকে হয় নরেভ্যঃ, তাহলে শিষ্য থেকে হবে শিষ্যেভ্যঃ। এই যে হয়ে গেল আমাদের। তাহলে কি হলো পুরো বাক্যটা? যে গুরু শিষ্যদেরকে জ্ঞান দান করেন, গুরুহু শিষ্যেভ্যঃ জ্ঞানম বা জ্ঞানম যচ্ছতি। এই যে আমরা এভাবে কিভাবে করে করলাম, প্রথমে হচ্ছে বাক্যের ক্রিয়াপদ কোনটা সেটা দেখলাম। এরপর হচ্ছে এখানে যে আহ, কর্তা আছে, কর্তাকে নির্ণয় করার জন্য ক্রিয়াপদকে কে দিয়ে বা কারা দিয়ে প্রশ্ন করলাম। কে বা কারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পেলাম সেটা হচ্ছে বাক্যের কর্তা। এরপর হচ্ছে কর্তা নির্ণয় করার পর আমরা কি করলাম, যে আমরা যে ক্রিয়াপদের যে ধাতুরূপটা নির্ণয় করেছিলাম, সেটার কর্তার পুরুষ এবং বচন ভেদে, বচন দেখে আমরা হচ্ছে রূপটা বসালাম। যেমন এখানে কি ছিল, এই গুরু শব্দটা ছিল প্রথম পুরুষ এক বচন, তাই আমরা প্রথম পুরুষ এক বচনের তি লাগিয়েছি, ইয়াচ্ছা এর সাথে তি লাগিয়ে ইয়াচ্ছা তি। তাহলে এখানে ক্রিয়াপদটা পূর্ণ হলো, কর্তাও নির্ণয় হয়ে গেল, দুটো কাজ একসাথে হয়ে গেল। এরপর হচ্ছে কি দেয়,
কি দেয় দিয়ে প্রশ্ন করে আমরা যেটা পাবো, বা কাকে দেয়, কি বা কাকে দিয়ে আমরা যেটা প্রশ্ন করে পাই, সেটা হচ্ছে বাক্যের কর্ম। তখন কর্মতে আমরা দ্বিতীয়া বসাই। এখানে কি দেয় দিয়ে প্রশ্ন করে আমরা পেয়েছি জ্ঞান দেয়, তাই জ্ঞান শব্দটাতে আমরা দ্বিতীয়ার একবচন করেছি, যে জ্ঞান দিচ্ছে। আর কাদেরকে দিচ্ছে, এখানে দেখুন কিসের সাহায্যে দিচ্ছে বা কি দিয়ে দিচ্ছে, এরকম করে প্রশ্ন করে আমরা কিন্তু কোনো উত্তর পাচ্ছি না। তার মানে এখানে করণ কারকের প্রয়োগ নেই, এই বাক্যগুলোতে করণ কারকের প্রয়োগ নেই, বিশেষ করে এই শেষের চারটায়। আচ্ছা, প্রথমগুলো তো নেই, পুরোটাতেই নেই। কি দিয়ে বা কিসের দ্বারা প্রশ্ন করে আমরা কোনো উত্তর পাচ্ছি না, যে কিসের দ্বারা খাচ্ছি বা কিসের দ্বারা খাই, কোনো উত্তর নেই। এর দ্বিতীয় বাক্যে যে কিসের দ্বারা যায়, সেটারও কোনো উত্তর নেই। তারপর আহ গৃহিণী চাল দিচ্ছে, কিসের দ্বারা দিচ্ছে বা কি দিয়ে দিচ্ছে, এরকম কোনো শব্দ এখানে নেই। তার মানে এই বাক্যগুলোতে কোনো তৃতীয়ার প্রয়োগ নেই। তাহলে আমরা পরপর পর চলে যাব কোথায়? চতুর্থীতে। চতুর্থীকে নির্ণয় করতে কি কি দিয়ে প্রশ্ন করতে হয়? কাকে। যখন সেটা সম্প্রদান হয়, সম্প্রদান মানে কি? দিয়ে দেওয়া, নিঃস্বার্থভাবে কিছু দেওয়া বা ভক্তি ভরে কিছু অর্পণ করা, এটা হচ্ছে চতুর্থী বা সম্প্রদান কারক বা সম্প্রদান করা। তো সম্প্রদান যখন আমরা বুঝবো, তখন হচ্ছে দেখবো যে কাকে দিচ্ছে সম্প্রদান, কাকে দিচ্ছে এখানে। এখানে শিষ্যদেরকে দিচ্ছে জ্ঞান, অথবা আমরা শিক্ষকদেরকে প্রণাম করছি। তো এই কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাচ্ছি, সেটাতে হচ্ছে আমরা চতুর্থী লাগিয়েছি। এবং সেটার হচ্ছে চতুর্থীর যে কোন শব্দরূপ থেকে লাগাচ্ছি সেটা দেখে, যেমন এখানে শিষ্য ছিল অকারান্ত পুংলিঙ্গ থেকে নর শব্দের মতো, সেটার চতুর্থী বহুবচন লাগিয়ে আমরা করেছি শিষ্যেভ্যঃ। এভাবে করে চতুর্থী করে আমরা বাক্যটা সম্পূর্ণ করলাম। এভাবে করে যখন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী আসবে, সেরকম করে প্রশ্ন করে করে করব। যেমন পঞ্চমীর ক্ষেত্রে আমরা কি প্রশ্ন করব? কোথা থেকে। এটা পরবর্তী ক্লাসে হয়তো পড়ানো হবে, যে কোথা কোথা থেকে, কোনো কিছু থেকে জাত বা আহ, বিরত, বিচ্যুত, এরকম হলে তখন পঞ্চমী হয়। যদি আমরা প্রশ্ন করি পাই যে কোথা থেকে দিচ্ছে, যদি এখানে বলতো যে আহ আমি গীতাকে মিতা গীতাকে উপহার দিয়েছে, কোথা থেকে দিয়েছে? তার নিজের আহ প্রিয় জিনিস থেকে, বা নিজের বুক শেলফ থেকে, বা বইয়ের যে তাক আছে সেখান থেকে, তাহলে বইয়ের তাক শব্দটাতে কি হতো? পঞ্চমী হতো। তো এরকম করে হচ্ছে আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করে 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 বাকি যে বিভক্তিগুলো আছে সবগুলোই নির্ণয় করতে পারবো। এখন বলুন, আজকে যে আমরা এই বাক্যগুলো তৈরি করলাম, বা প্রথমা থেকে চতুর্থী পর্যন্ত, কারো কোনো কি জিজ্ঞাসা আছে? দিদি আমার একটা জিজ্ঞাসা আছে, হ্যাঁ, বলুন। আমি একটা বুঝিনি। আমরা শিক্ষকদের প্রণাম করি, এখানে যেটা হলো বয়ম শিক্ষককে প্রণামঃ, এই প্রণামঃ মানে প্রণামের পর বিসর্গটা আসলো, এটা কি হিসেবে আসলো? এটা আমি বুঝতে পারিনি, এটা একটু যদি বলতেন। দিদি শুনতে পাচ্ছেন কি আমার কথা? পেয়েছি। আচ্ছা, তো এটা আমার এখন আমি খেয়াল করলাম, এটা হচ্ছে প্রপূর্বক নাম ধাতু। প্রণাম করা, এটা কোথা থেকে আসে? প্রপূর্বক নাম ধাতু থেকে আসে। নাম ধাতুর অর্থ হচ্ছে নমস্কার করা। আমরা এটা সবসময় বলি, যে আমরা যখন আমরা মন্ত্র বলি তখন কি বলি? নমস্তুতে, বা আহ প্রণমাম্যহম, এরকম করে বলি না? তো এটা হচ্ছে নম হ্যাঁ। থেকে আসে। আর যখন এটার সাথে প্র যুক্ত হয়, প্রপূর্বক নাম ধাতু, তখন সেটার সাথে শ্রদ্ধা, আরেকটু বেশি শ্রদ্ধা যুক্ত হয় আর কি। অর্থটা কিন্তু সেমই থাকে, যে নমস্কার করছি কিন্তু শ্রদ্ধার সাথে করছি। তো এই যে প্রণাম, এটার হচ্ছে, আচ্ছা এটা তাহলে এখানে আপনি বলার পর আমি খেয়াল করলাম, এটা হবে প্রণামহ নয়, প্রণমামহ। আমি একটা ম কম দিয়েছি এখানে। প্রণমামহ। তাহলে কি কি আসলো? প্রপূর্বক নম ধাতু, নম ধাতুর সাথে কি আমরা যখন এটা দেখছি যে এটা বর্তমান কাল, এটার সাথে আমরা কি লাগিয়েছি? আহ উত্তম পুরুষ বহুবচন। কেন? কারণ এখানে যে কর্তাটা আছে আমরা, আমরা হচ্ছে উত্তম পুরুষ,
আর আমরা শব্দটা দেখে বোঝা যাচ্ছে যে এটা বহুবচন, এখানে বলেনি যে আমি বা আমরা দুজন। তো এখানে দ্বিবচন বা একবচন হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে এটা হচ্ছে বহুবচন। তাই হচ্ছে আমরা যে লট লকারের যে রূপগুলো আমরা পড়েছিলাম যে উত্তম পুরুষের কি কি হয়, মি, ওয়াহ, মহ। তো ওখান থেকে মহটা লাগিয়েছি, মহ। প্রপূর্বক নাম ধাতুর সাথে মহ লাগিয়ে প্রণমামহ। এটা একটু ঠিক করে নিবে, এটা আমি তখন খেয়াল করিনি যেখানে একটা ম কম পড়েছে। মহ প্রণমামহ। আমরা বয়ম শিক্ষকেভ্যঃ প্রণমামহ, আমরা শিক্ষকদেরকে প্রণাম করি। আচ্ছা, আপনি কি এখন বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ধন্যবাদ। আর কারো কোনো জিজ্ঞাসা? হ্যাঁ, সুজয় সেন হাত তুলেছেন, বলুন। আচ্ছা দিদি, ঠিক এই বাক্যটাতেই আহ আমি আচ্ছা আমি একটু রিয়েকশনটা একটু নামিয়ে নিই। আচ্ছা, এখানে এই যে আহ, সাধারণত তো আমরা বহুবচন উত্তম পুরুষে আমরার জন্য যে আমরা বহুবচন এখানে আমরা জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি বয়ম, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এখন আমার যে জিনিসটা জানার ইচ্ছা ছিল যে সেটা হচ্ছে যে আপনি এখানে অন্তস্থ জ লিখেছেন। তো আচ্ছা, আমরা কি সাধারণত জানি যে সংস্কৃত উচ্চারণে অন্তস্থ জয়ের উচ্চারণটা ইয়র মতো হয়। তো আমরা কি এখানে বাংলা লিপিতে যখন লিখবো এটা কি ব অন্তস্থ অনস্বর বা ম লিখবো, নাকি ব অন্তস্থ জ অনস্বর বা ম লিখবো? কিভাবে লিখবো এটা? আচ্ছা, এটা দুটোই লেখা যায় যেহেতু সংস্কৃততে, কিন্তু দুটো আলাদা করে নেই। শুধু একটাই আছে, সেটা হচ্ছে অন্তস্থ যা, আর সেটার উচ্চারণ হয় ইয়া, ইয়া এর মতো। তো আপনারা যখন বাংলা লিখবেন তখন সেটা এরকম জ দিয়েও লিখতে পারেন। দেখুন আমি এখানে ব্যায়াম শব্দটাতে যেরকম জ দিয়ে লিখেছি, সেরকম উপরের বাক্যটাকে গীতা ওয়াই যখন লিখেছি তখন আবার অন্তস্থিয় দিয়ে লিখেছি। হুম। তো দুটোই হচ্ছে লেখা যায়, মানে আপনার যেটা মনে থাকে সেটা লিখলেই হবে। তবে এরকম আমার মনে, দুটোটাই কি সঠিক? বাংলা লিপিতে কি দুটোটাই সঠিক? হ্যাঁ, বাংলা লিপিতে দুটোটাই সঠিক, দুইটাই সঠিক। আচ্ছা, ধন্যবাদ। এটা হচ্ছে আপনারা যখন বাংলা গীতা পড়েন তখনও দেখবেন কোনো কোনো বইয়ে দেখবেন অন্তস্থিয় দিয়ে আছে, কোনো কোনো বইয়ে দেখবেন জ দিয়ে আছে, কিন্তু উচ্চারণটা সবসময় ইয় এর মতোই হবে, ইয় বয়ম গীতা ওই। কখনো ব জম হবে না, বা গীতা জয়ী হবে না। আর কার কোনো জিজ্ঞাসা? দিদি, হ্যাঁ, আমার বলুন। একটা জিজ্ঞাসা ছিল। প্রথম বাক্যে, হ্যাঁ, দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, প্রথম বাক্যে। ওই প্রথম বাক্যে এখানে একটা প্রশ্ন হচ্ছে না, কিসের দ্বারা খাচ্ছি? হ্যাঁ, তো এখানে ওটা তো কি বলে, আমরা তো হাতের দ্বারা খাচ্ছি, তো এটা কি এখানে উল্লেখ করতে হবে? কিন্তু মিনিং তো ওরকমই হচ্ছে। আচ্ছা, যদি এখানে দেখুন বাংলা বাক্যটাতে কিন্তু এখানে হাতের দ্বারা বা হাত দিয়ে এরকম কিছু লেখা নেই। যদি এরকম লেখা না থাকে, আপনাদের যখন অনুবাদ আসবে বা এরকম যখন দেখবেন, তখন ওটার অনুবাদ করতে হবে না। আর যদি থাকে যে হাতের দ্বারা বা হাত দিয়ে, তখন হচ্ছে আপনারা এটা করবেন। এবং হাত দিয়ে যেহেতু এটা আহ করণ কারক বা তৃতীয়া, তাহলে আমরা কি করব, এটাতে তৃতীয়া হস্ত শব্দের সাথে তৃতীয়া প্রয়োগ করে হস্তেনা এমন করে লিখবো। আর যদি দেয়া না থাকে তাহলে লেখার দরকার নেই। আচ্ছা, ঠিক আছে দিদি, ধন্যবাদ। ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো জিজ্ঞাসা আছে কি? আচ্ছা, না থাকলে সময় অনেকটা হয়ে গেছে, 9টা 20 হয়ে গেছে। আম, তাহলে আজকে এই গল্পটা থাক এখানে। আপনাদের পরবর্তীতে এখানে পড়ানোর জন্য আমি একটা গল্প রেখেছিলাম। গল্পটার পুরোটাও নেই, এটা খুব একটা খণ্ডাংশ বলতে হয়। তো থাক, এটা আজকে থাক, এটা অনেক দেরি হয়ে যাবে, 10টা বেজে যাবে। আর যদি আপনারা এই বাক্যগুলোর প্রয়োগগুলো ভালো করে বুঝতে পারেন, তাহলে এই যে প্রথমা থেকে চতুর্থীর যে প্রয়োগগুলো সেগুলো হচ্ছে আপনারা পারবেন। এবং শুধু প্রথমা থেকে চতুর্থী না, এই যে একটা টেকনিক আজকে বলে দেওয়া হয়েছে ক্লাসের আগে, এই যে আপনাদের যে শিক্ষিকা প্রসারী ভট্টাচার্য, উনি
যে একটা ভয়েস দিয়েছিলেন, ওখানেও সেম কথাটাই বলা হয়েছে যে আগে ক্রিয়াপদটা নির্ণয় করবেন, তারপর হচ্ছে ক্রিয়াপদকে প্রশ্ন করে করে বাকি যে বিভক্তিগুলো বা বাকি যে কারকগুলো সেগুলো নির্ণয় করা যায়। তো এই যে পদ্ধতিটা, এটা যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে হচ্ছে বাকি সবগুলো বাক্য একইভাবে করতে পারবেন, বাকি সবগুলো বিভক্তিও আপনাদের তেমন কোনো কঠিন লাগবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকুক। আর আজকের ক্লাস সংক্রান্ত আজকের কারো কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। দিদি এমনিতে একটু জানতে চাচ্ছিলাম, আগের দিনের বাড়ির কাজে কিছু শব্দের সংস্কৃত একটু কনফিউজিং লাগতেছে, এগুলো যদি একটু বলে দিতেন, আমি করতে পারিনি। আগের দিনের বাড়ির কাজ মানে আপনাদের প্রসারী ভট্টাচার্য শিক্ষিকা যিনি দিয়েছেন ওটা? হ্যাঁ হ্যাঁ, দিদি দিয়েছিলেন। আচ্ছা, ওটা ওটা কি বাড়ির কাজ দিয়েছে? আমি না আসলে দেখিনি। কি দিয়েছিলেন? ওই কয়েকটা অনুবাদ দিয়েছে, কিন্তু আমি কি সংস্কৃত গুলো না জানার কারণে কয়েকটা করতে পারিনি। তাই যেমন আচ্ছা একটা ছিল পছন্দ, পছন্দ শব্দটা সংস্কৃততে কি হয় আমি আসলে জানি না। আচ্ছা আচ্ছা, যেমন আমার মিষ্টি পছন্দ, এরকম। পছন্দ শব্দটা যদি সংস্কৃত, যেমন মিষ্টি, আমার মিষ্টি প্রিয়, এটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। রোজ ধাতু না, রোজ পছন্দ। হ্যাঁ, একজন বলে দিয়েছে, দেখুন রুচ ধাতু থেকে আসে, যে যখন আমাদের কিছু খেতে ভালো লাগে তখন হচ্ছে আমরা রুচ ধাতু দিয়ে করি। রুচ ধাতু দিয়ে পছন্দের তখন ইয়াতে হচ্ছে আমরা করি। আর রুচ ধাতু তার অর্থই হচ্ছে এরকম, বা খেতে যেটা ভালো লাগে বা পছন্দ এরকম। আর মিষ্টি শব্দটার সংস্কৃত কি পেয়েছেন? আমি এক জায়গায় সার্চ দিয়ে মধু এরকম পেয়েছিলাম, এটা কি হবে কিনা জানি না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একটা কাজ করবেন যে আপনাদের বাড়ির কাজটা কোথায় দেওয়া হয়েছে? এটা কি প্র্যাকটিস গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, না ওই যে যেখানে আমাদের ক্লাসের লিংক মেইন গ্রুপে। দিয়েছে। হ্যাঁ, মেইন গ্রুপ। আচ্ছা, এটা একটু প্র্যাকটিস গ্রুপে আবার একজন কেউ একটু পাঠাবেন, তাহলে আমি দেখে হচ্ছে বলে দিতে পারবো। ঠিক আছে, যারা পেরেছেন তারা প্র্যাকটিস গ্রুপে দিলে আমরা যারা পারিনি তারা দেখতে পারবো। আচ্ছা, তাহলে আজকের ক্লাস সংক্রান্ত আর কোনো জিজ্ঞাসা না থাকলে তাহলে